আমি কারো কাছে নালিশ করব না, কিন্তু জেনে রেখো, যে মাটিকে তুমি তুচ্ছ করছো সেটি একদিন হয়তো তোমার এই ঘরের চেয়েও বড় হবে। তারপর ফাতিমা বেরিয়ে গেল এবং গ্রামের প্রান্ত দিয়ে হেঁটে চলল। যখন সে গ্রাম থেকে অনেক দূরে চলে গেল, তখন একটি পুরনো গাছের নিচে দাঁড়ালো। সেখানে নির্জনতায় সে এক ফোঁটা চোখের অশ্রু ফেলতে দিল। এটি দুর্বলতার অশ্রু ছিল না, বরং নিজে হাতে সাজানো সংসার থেকে বিদায়ের অশ্রু ছিল। অতপর ভোরের প্রথম আলোতে ফাতিমা তার জমিতে পৌঁছল। তার নিয়তি যে কুড়ে ঘরে নিয়ে এসেছে সেটি ছিল মাটি আর পাথরের একটা কাঠামো, যার দেয়াল ফাটল ধরে ভেঙে পড়ার উপক্রম। ছাদটি ছিল খেজুর গাছের কাণ্ড আর পাতা দিয়ে তৈরি, যাতে ছিল অসংখ্য ছিদ্র, যেন আকাশ তার নির্জনতার উপর ঝুঁকে পড়তে পারে। অতপর কাঠের দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই পুরনো মাটির গন্ধ আর আর্দ্রতার একটি ভারী বাতাস লাগলো। এক কোণে মাকড়সার জাল ছিল, যেন সময় এই স্থানটিকে ভুলে গিয়েছে। তবুও ফাতিমার মনে ভয় বা হতাশা জাগল না। অতপর ফাতিমা তার ছোট্ট বস্তাটি একটি পরিষ্কার কোণে রাখল। তারপর বাইরে এসে তার নতুন রাজ্যের দিকে তাকালো। সেটি ছিল এক অনুর্বর জমি, পাথর আর শুকনো কাঁটা দিয়ে ভরা। মাটি ছিল শক্ত, ফাটল ধরা, যেন বছরের পর বছরের অবহেলায় থাকা বৃদ্ধার মুখের মতো। মনে হচ্ছিল এই জমি তার নিজেরই প্রতিচ্ছবি, অর্থাৎ বন্ধা, পরিত্যক্ত। তখন ফাতিমা জুতো খুলে খালি পায়ে মাটিতে হাঁটতে লাগলো। পাথরের খোঁচা আর সকালের ঠান্ডা মাটির স্পর্শ তাকে অনুভব করালো। সে চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিল। এখানে তাকে কেউ দোষারোপ করছে না, কেউ তাকে করুণা বা তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখছে না। এখানে শুধু সে, মাটি আর আকাশ। অতপর ফাতিমা এক মুঠো শুকনো মাটি তুলে নিল। তখন তার বাবার কথা মনে পড়ল। বাবা বলতেন, মাটি কখনো বিশ্বাসঘাতকতা করে না, যে তাকে ভালোবাসে সে তাকে সেই ভালোবাসা ফিরিয়ে দেয়। তখন ফাতিমা মাটির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি আমার মতো, তারা তোমাকে পরিত্যাগ করেছে, বন্ধা বলেছে, কিন্তু আমি তোমার মধ্যে তাদের অদেখা জীবন দেখতে পাচ্ছি। আমরা একসঙ্গে কাজ করব। আমি তোমাকে আমার ঘাম দিয়ে শীতিত করব, আর যদি তা শুকিয়ে যায় তাহলে আমার অশ্রু দিয়ে তোমাকে ভেজাবো। অতপর ফাতিমা সেখানে বাস করতে লাগলো। প্রথম কয়েকটি দিন বেশ কঠিন ছিল। ফাতিমা দিনভর শক্ত মাটি খুঁড়তে চেষ্টা করত, কিন্তু তার হাত রক্তাক্ত হয়ে যেত। সাধারণ সরঞ্জাম দিয়ে সে মাটিতে আঘাত করত, কিন্তু তা খুব কমই খুঁড়তে পারত। তারপর সন্ধ্যায় ক্লান্ত হয়ে বসে সে তার সামান্য কাজের দিকে তাকাতো, আর সন্দেহ তার হৃৎপিণ্ডে গেঁথে যেত। একদিন সকালে ফাতিমা দূরের একটি শুকিয়ে যাওয়া ঝর্ণা থেকে পানি আনতে গিয়ে এক বৃদ্ধাকে দেখল, যিনি লাঠিতে ভর করে ধীরে ধীরে এগিয়ে আসছিলেন। লোকেরা বলতো তিনি গাছপালার ভাষা জানেন এবং ভেষজের গোপন রহস্য জানেন। অতপর বৃদ্ধা ফাতিমার সামনে দাঁড়িয়ে বললেন, কঠিন মাটির সঙ্গে শক্তি দিয়ে লড়াই করা যায় না মা, এর জন্য দরকার জ্ঞান। মানুষ ভুল করে ভাবে সব মাটি এক, অথচ প্রতিটি মাটির আছে নিজস্ব প্রকৃতি। এই মাটি তৃষ্ণার্ত ও একগুঁয়ে, এটি গম বা জব গ্রহণ করবে না, এটি এমন বীজের অপেক্ষায় যা তার মতো হবে। এইটা শুনে ফাতিমা চুপ করে রইল। বৃদ্ধা তখন তার পকেট থেকে একটি ছোট কাপড়ের থলে বের করলেন, যার ভেতরে ছিল শুকনো কালো বীজ, যেন ছোট ছোট পাথর। অতপর বৃদ্ধা আবারও বললেন, এটি এমন একটি গাছ যাকে সবাই ভুলে গেছে। এটি পাথরের ফাঁকে জন্মায়, সবচেয়ে শুষ্ক সময় ফোটে। এর শিকড় গভীরে যায় লুকানো আর্দ্রতার খোঁজে। এর ফুল ছোট, বেগুনি, আর এর হৃৎপিণ্ডে 3টি সুতো থাকে। এই গ্রামের লোকেরা এটিকে বিচুটি ফুল বলে তুচ্ছ করে, কিন্তু দূরের শহরে এটি সোনার দামে বিক্রি হয়। এর নাম জাফরান। এটা শুনে ফাতিমার চোখ বিস্ফারিত হলো। সে জাফরানের কথা শুনেছিল, কিন্তু জানত না এই মূল্যবান গাছটি এই হতাশার মাটিতে জন্মাতে পারে। বৃদ্ধা তখন ফাতিমাকে থলেটি দিল এবং বললেন, এগুলো তোমার। এর জন্য বেশি পানি লাগে না, শুধু লাগে ধৈর্য আর যত্ন। শরতের প্রথম বৃষ্টির আগে এগুলো রোপণ করো আর মাটিকে তার কাজ করতে দাও। ফাতিমা তখন বীজের থলে নিয়ে ফিরে আসলো। বৃদ্ধার দেওয়া জ্ঞান তার মনে নতুন আশা জাগাতে লাগলো। অতপর সে দিনের পর দিন পরিশ্রম করে কিছু জায়গা প্রস্তুত করল। এরপর শরতের প্রথম নরম হাওয়া আসতেই বীজগুলো বিসমিল্লাহ বলে রোপণ করে দিল। অতপর কয়েকদিন পর শরতের প্রথম বৃষ্টি এলো, যেন আকাশ তার পরিশ্রমকে আশীর্বাদ করছে। ফাতিমা বৃষ্টিতে ভিজে
খুশিতে আত্মহারা হয়ে গেল। এভাবে সপ্তাহ পেরিয়ে গেল, কিন্তু মাটির উপর কিছুই দেখা গেল না। ফাতিমা প্রতিদিন তার জমির যত্ন নিত, আগাছা পরিষ্কার করে দিত, আর গ্রামের নারীরা তাকে দূর থেকে দেখে